নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে ডিসকাশন করব অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ কোথা থেকে করবেন। বন্ধুরা, ফর্মটি ফিল আপ করার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, এখানে পরিবার ভিত্তিক ফর্ম ফিল আপ হচ্ছে। সেজন্য যারা একত্রিতভাবে খান কিংবা একই রান্নাঘর থেকে খাবার খান, একই বাড়িতে থাকেন, তাদেরকে একটা ফ্যামিলি হিসেবে ধরা হচ্ছে এবং সেই হিসাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। যদি আপনাদের রান্নাঘর আলাদা হয়, একই বাড়িতে থাকেন, তা রান্নাঘর যেহেতু আলাদা, তো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবেন। যদি আপনার মনে হয় দুটো আলাদা বাড়িতে থাকেন, তো রান্নাঘর তো অবশ্যই আলাদা হবে, সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবেন। যদি একান্নবর্তী পরিবারে সবাই একত্রিতভাবে খাবার খান, সবার প্রথমে অনেক ধরনের ওয়েবসাইট, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার গুগলে লেখেন অনেক ধরনের ওয়েবসাইট পাবেন, কিন্তু মেইন যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি wb.government.in, socialsecurity.wb.government.gov.in, এই ওয়েবসাইটটি এখান থেকে আপনি পাবেন। এখান থেকে বাকি জিনিসগুলো এখনও অবধি অ্যাক্টিভেট হয়নি, ঠিক আছে, এগুলো পাবেন না। শুধুমাত্র এখান থেকে ডাউনলোড আপনি 3 ধরনের ফর্ম পাবেন, বাংলা, হিন্দি, ইংলিশ, যে কোনো একটা ডাউনলোড করবেন এবং ওটা ফিল আপ করবেন। এখানে বুঝিয়ে দেবো কী করে ফিল আপ করতে হয়। দেখুন, প্রায় 11 পেজের ফর্ম, সেজন্য হাতে সময় নিয়ে বসবেন। আর 90 দিন টাইম দিয়েছে ফর্মটা ফিল আপ করার জন্য। তাড়াহুড়ো করবেন না, ভালো মতন ভেবে চিনতে সেই হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। এখানে প্রচুর পরিমাণ ডকুমেন্ট লাগবে, সেজন্য ভিডিওটিকে আপনি ওয়াচ লিস্টে রেখে দিন কিংবা ভিডিওটির লিঙ্কটি সেভ করে রাখুন এবং পুরো ভিডিওটা দেখলে তবেই আপনি এই ফর্মটি কী করে ফিল আপ করতে সেটা বুঝতে পারবেন। অন্নপূর্ণা যে ভান্ডারের ফর্ম, সেখানে আপনার ফ্যামিলি বেসড ফর্মটা ফিল আপ হবে। সেজন্য আপনাকে এখানে কি চাওয়া হয়েছে এখানে আপনাকে ফিল আপ করতে হবে, আর এখানে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা বলা রয়েছে। দেখুন, পরিবারের প্রধানের নাম, মানে বাড়ির যে হেড তার নাম দিতে হবে। এবার ধরুন আপনার বাড়িতে আপনার বাবা রয়েছে কিংবা দাদু রয়েছে, ওনার নাম এখানে যাবে, ঠিক আছে। আধার কার্ডে যে নাম রয়েছে সেটাই যাবে। জন্ম তারিখ যেটা আধার কার্ডে রয়েছে সেই অনুযায়ী এখানে দেবেন। উনি কি পুরুষ না মহিলা অন্যান্য সেটা এখান থেকে আপনি টিক করবেন, যেটা হবে। যদি কারো ফ্যামিলিতে হেড অফ দ্য ফ্যামিলি মহিলা হন তাহলে মহিলা দেবেন, যদি পুরুষ হয় তাহলে পুরুষ দেবেন। তার আধার নম্বর, যেটা 12 ডিজিটের একটা আধার নম্বর হয়, সেটা এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, সেটা ডিজিটাল রেশন কার্ড এখানে আপনি মেনশন করবেন। পরিবারে কতজন লোক রয়েছে, ঠিক আছে, টোটাল পরিবারে আপনার যে ওখানে পরিবার রয়েছে যারা থাকছেন, সেই লোকের সংখ্যা এখানে দেবেন। সাপোজ 5 জন ওই বাড়িতে থাকে, তো 5 জনের পরিবার, সেটা ওখানে দেবেন। এখানে দেবেন ঠিকানা, কমপ্লিট ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। যোগাযোগ নম্বর, দেখুন অনেকে ওই আধার কার্ডের সাথে লিঙ্ক, ফোন নাম্বার লিঙ্কের কথা বলছেন। যে বাড়ির হেড রয়েছে তার যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে আধারের সাথে, তবে সেই নম্বরটা দেবেন। আর যদি না থাকে তাহলে যে নাম্বার অ্যাভেলেবেল রয়েছে সেটা দেবেন। দেখুন এখানে বিশেষত লিখেছে, বিশেষত মানে এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু সেটা যদি থাকে তো সেটাই দেবেন, তাহলে সুবিধা হয়। এটা হচ্ছে ব্যাপার। জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর সকল সদস্যের। দেখুন এখানে সময় বললাম, সময় লাগবে। পরিবারের প্রধান যে রয়েছে তার নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ এবং তার আধার, পরিবারের সাথে সম্পর্ক কী হবে সেটা দিয়ে আধার নম্বর দিতে হবে। তো প্রথম যে সদস্য রয়েছে সেটা হচ্ছে পরিবারের প্রধান লিখলেন, তো এখানে সম্পর্ক নিজ হয়ে যাবে, নিজে কিংবা সেলফ লিখে দেবেন, দিয়ে আধার নম্বর দিয়ে দেবেন। সেকেন্ড সদস্য যে হবে, তোমার ওয়াইফ হলে ওয়াইফ দিয়ে দেবেন। এইভাবে পরিবারে প্রধানের সাথে সম্পর্ক বিভিন্ন রকম আসবে। সাপোজ ধরুন ওনার ছেলে রয়েছে, তো সেক্ষেত্রে ছেলের সম্পর্ক লিখবেন, ছেলের নাম লিখলেন, জন্ম তারিখ দিলেন, পুরুষ লিখলেন, সম্পর্ক সান কিংবা ছেলে লিখে দিলেন, সন্তান লিখে দিলেন এবং আধার নম্বর এখানে দিয়ে দেবেন। এখানে যদি বৌমা থাকেন তো বৌমার নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ মহিলা, সম্পর্ক মানে এখানে ছেলের বউ কিংবা এখানে ডটার ইন ল এটা লিখে দিতে হবে, আধার নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এরকম করে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের এখানে ফিল আপ করতে হবে। এবার যেটা চেয়েছে, পরিবারের প্রধান এবং বাকি সকল প্রাপ্তবয়স্ক যারা অ্যাডাল্ট, যাদের 18 বছরের উপর রয়েছে, তাদের প্রত্যেকে সে ইনকাম করুক চাই না করুক, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক এবং আইএফএসসি কোড এখানে দিয়ে দেবে প্রত্যেকজন, পুরুষ মহিলা সবার। এবং এখানে দেখুন কি বলেছে, ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য এই আধার লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে প্রদান করতে হবে। মানে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থাকবে সেটা যাতে আধারের সাথে লিঙ্ক হয়। এখানে কিন্তু আমি আবার বলছি, আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যাতে আধার লিঙ্ক থাকে সেটা দেখে নিতে হবে। প্রত্যেকের এখানে নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। এরপরে যেটা চেয়েছে সেটা হচ্ছে আপনার যে ভোটার কার্ড, সেখানে দেখবেন একটা এপিক নাম্বার থাকবে, সেই এপিক নাম্বারগুলো দিতে হবে। কি বিধানসভা রয়েছে
কোন বিধানসভায় ভোট দিয়েছে এবং তার অংশ কিংবা পার্ট নাম্বার যেটাকে আমরা বলি সেটা এখানে মেনশন করে দেবেন। সাপোজ বিধানসভা ক্ষেত্র আপনার 19, পার্ট নাম্বার হচ্ছে আপনার 64, তাহলে এভাবে লিখে দেবেন কিংবা কমাতেও লিখতে পারেন, এভাবে এখানে পরিষ্কার লিখে দেবেন এবং এপিক নাম্বার যেটা আপনার হবে WB সামথিং সামথিং সেটা এখানে লিখে দেবেন। এভাবে প্রত্যেকটা সদস্যের আপনাকে ফিল আপ করে দিতে হবে এবং সেই সদস্যগুলোরই দেবেন যেগুলোতে আপনি ফ্যামিলিতে ডিক্লেয়ার করেছেন আগে। এবার আপনার জাতি কি সেটা আপনি এখানে দেবেন। অসংরক্ষিত, সংরক্ষিত বিভিন্ন ধরনের জাতি হতে পারে, আপনার যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার পরিবারের রেশন কার্ড রয়েছে কি হয়নি সেটা আপনি দেখে বলে দেবেন। স্পেশালি এখানে যারা জানতে চেয়েছে যে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তবে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে নাই টিক করবেন, সেক্ষেত্রে হ্যাঁতে টিক করবেন না। এবার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, যদি না থাকে তাহলে এটা ফিল আপ করার প্রয়োজন নেই। যদি থাকে তাহলে সেটা কোন ক্যাটাগরিতে থাকে রেশন কার্ডের উপরেই দেখবেন লেখা থাকবে। আপনার ধরুন PHH রয়েছে কিংবা RKSY1 রয়েছে কিংবা AA রয়েছে, সেটা আপনি এখান থেকে টিক করবেন, বাকিগুলো টিক করার প্রয়োজন নেই, যেটা সঠিক সেটাতেই টিক করবেন। এবার হচ্ছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনি কি মাসিকভাবে রেশনটা ওঠান কি ওঠান, যদি হ্যাঁ প্রতি মাসে ওঠান তো এখানে দেবেন, যদি না ওঠান তাহলে দেখবেন না। এবার কথা হচ্ছে যে 2 মাস পরে একদিন ছুটে গেছে তবুও আপনি দেবেন মাসিক ওঠাচ্ছেন, কারণ আপনার মেন টার্গেট তো আপনি ওঠানো, হতে পারে যে 1-2 মাস ছুটে গেল সেটা ধরবেন না, কিন্তু যারা 6-7 মাস ধরে ওঠাচ্ছেই না তারা দেবেন না। এবার হচ্ছে আপনার সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে না। এবার পাকা ঘর বলতে কি বোঝেন, যদি ছাদ পাকা হয় তবেই কিন্তু পাকা ঘরে দেবেন, যদি ছাদ পাকা না হয় সেটা কিন্তু কাঁচা ঘরই হিসাবেই ধরা হয়, সেটা কিন্তু বুঝে নিতে হবে। আপনার ফাউন্ডেশন করে যেটা হয় স্ল্যাব কাস্টিং, সেটা যদি থাকে তবেই সেটা পাকা ঘর ধরবেন। জমির মালিকানা, জমি আপনি কি ভাড়া বাড়িতে থাকেন তাহলে এবার জমির মালিকানা না, যদি নিজস্ব বাড়ি হয় তাহলে ইয়েস। হ্যাঁ, পরিবারের সকল সদস্য, আপনার 3 কাকা রয়েছে কিংবা আপনার 3 ভাই রয়েছে, 4 ভাই রয়েছে, সবাই মিলে যতটুকু পরিমাণ জমি মালিকানা রয়েছে সেটাকে আপনাকে শতকে লিখতে হবে, ডেসিমেলে আপনাকে এখানে লিখতে হবে। যানবাহন রয়েছে, অবাণিজ্যিক যানবাহন মানে প্রাইভেট কার, সেটা যদি 4 চাকা থাকে তাহলে এখানে হ্যাঁ দিতে হবে, গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। সংখ্যা বলতে ধরুন 2টো গাড়ি আছে, 2 লিখবেন, রেজিস্ট্রেশন হলে এবার রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকবে সেটা দেবেন এবং এখানে পাশে দেখে নেবেন যে কি কি থাকে, এখানে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে কোন মডেল হয় সেটাও এখানে লিখতে হবে, কোন মডেল এখানে রয়েছে। আর জমির ক্ষেত্রে কী ছিল, যেসব রেজিস্ট্রেশনের নথি সেটাও কিন্তু এখানে দিতে হবে। এখানে যে এই কলামটিতে যত ডকুমেন্ট চেয়েছে সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে। এবার হচ্ছে স্বাস্থ্য বিমা, আপনার পরিবারের সদস্যদের কি স্বাস্থ্য বিমা আছে, যদি না থাকে তাহলে এখানে না করে দেবেন, ঝামেলা শেষ। যদি থাকে কারো তাহলে সেই সদস্যের জন্য হ্যাঁ করে সেখানে লিখবেন স্বাস্থ্য বিমাটা কীরকম রয়েছে, সরকারি বেসরকারি, কত টাকার এবং প্রিমিয়ামের বিবরণ এখানে দিতে হবে, যে আপনি কী ধরনের পলিসি করেছেন সেটা এখানে ডিটেলস আপনি উল্লেখ করবেন। এবার বলেছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, দেখুন এখানে বলেছে P-ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, যারা স্যালারি পান তাদের দেখবেন স্যালারি স্লিপে প্রফেশনাল ট্যাক্স কাটে কিনা। P-ট্যাক্স 200 টাকা করে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে নেয়, সেটা যদি দেন তবে এখানেও হ্যাঁ হবে। আর যদি আপনি ইনকাম ট্যাক্স দেন তবে তো হ্যাঁ হবেই হবে। এখানে কিন্তু দুটো জিনিস বলেছে, আয়কর ও পেশাগত কর, মানে একটা প্রফেশনাল ট্যাক্স, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স। প্রত্যেকটা সদস্যের এখানে প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড নাম্বারগুলো এখানে নামের সাথে। এরপরে যেটা জানতে চেয়েছে যে কর্মসংস্থান আপনার ফ্যামিলিতে কিভাবে রয়েছে, পরিবারের প্রধান কি করেন সেটা উপরে দেবেন, যদি সরকারি ক্ষেত্রে চাকরি করেন তো সরকারি ক্ষেত্রে ঠিক করবেন, বেসরকারি হলে বেসরকারি করবেন এবং বিভিন্ন ধরনের এখানে দিয়েছে যে কীরকম ওনার সিচুয়েশন রয়েছে, বেকার হলে বেকার, পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে যদি স্বনিযুক্ত হন, মানে বিভিন্ন ধরনের এইখানে দিয়েছে যে আর্টিসান ক্যাটাগরি মানে কারিগর, শিল্পী, মৃৎশিল্পী, নিজস্ব কিছু করছেন, ঠিক আছে সেরকম আর কি। আর পার্ট টাইম যদি কিছু করেন তাহলে এখানে টিক করবেন। যদি কোনো ব্যবসায়ী, মালিক এগুলো হয় সেক্ষেত্রে আপনি এটা সংগঠিত ক্ষেত্রে আপনি টিক করবেন এবং যদি উপরে কোনোটার সাথে আপনার মেল না হয় তাহলে অন্যান্যতে টিক করবেন। এইভাবে প্রত্যেকটা সদস্য কি কাজ করছে সেটাতে কিন্তু আপনাকে ক্রমাগত টিক করে যেতে হবে, সদস্য 2, সদস্য 3 এইভাবে আপনাকে টিক করে যেতে হবে। এবার পরিবার শিক্ষিত কি অশিক্ষিত সংখ্যা কী রয়েছে সেটা বলতে হবে। এবার শিক্ষিত যদি হয় সেখানে দেখুন শিক্ষিত এখন বলছে তাহলে কারা শিক্ষিত, মোটামুটি আপনি যদি এখানে কথা হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত আপনি কাকে বলবেন। আপনি যদি কোনো একটা ভাষা পড়তে পারেন
সেই ভাষাতে যদি আপনি লিখতে পারেন এবং নিজের নাম সই করতে পারেন, তাহলে আপনি সেই হিসাবে আপনি এখানে কে শিক্ষিত কে অশিক্ষিত সেই জিনিসগুলো দিয়ে দেবেন। অনেকের এটা শুনে খুব হাস্যকর মনে হতে পারে, কিন্তু অনেক লোক রয়েছে যারা পড়তে পারেন না, সেক্ষেত্রে আপনাকে অশিক্ষিত লিখতে হবে। যারা যে কোনো ভাষা, বাংলা, আপনি সাঁওতালি, আপনি নেপালি, যে কোনো ভাষা যদি পড়তে কিংবা লিখতে পারেন এবং নিজের নাম সই করতে পারেন, তাহলে কিন্তু আপনি শিক্ষিত। কোনো সদস্যকে সাংবিধানিক পদ মানে এমপি, এমএলএ এরকম কোনো পোস্টে, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, প্রাক্তন কিংবা বর্তমান যদি থাকে, তাহলে হ্যাঁ করতে হবে এবং তার সদস্য কতজন ছিল যে সেটা কিন্তু এখানে প্রয়োজন মেনশন করতে হবে, এবং তার কোনো যদি সার্টিফিকেট থাকে, কোনো প্রকার যদি কাগজ থাকে, সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। কেউ যদি পেনশনভোগী হন, তাহলে পরে লিখতে হবে যে হ্যাঁ এখানে পেনশনভোগী কতজন পেনশন উঠাচ্ছেন সেটা এখানে লিখবেন, এবং পেনশনের পিপিও হয়, সে পেনশন অর্ডার হয়, সেটা এখানে দিয়ে দেবেন। কেউ যদি জিএসটির অধীনে রয়েছেন, ব্যবসায়ীরা বেশিরভাগ সময় জিএসটির অধীনে থাকেন এবং জিএসটি করেন, তো সেখানে কিন্তু আপনাকে হ্যাঁ করতে হবে। যারা সাধারণত ব্যবসা করেন না, সেখানে জিএসটি লাগে না। সেখানে যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বার দেবেন, নইলে পরে জিএসটি নাম্বার দেওয়ার তো প্রশ্নই আসছে না। মোট পরিবারের আয়, বার্ষিক আয়, তার মানে পরিবারের যে কতজন সদস্যকে ডিক্লেয়ার করেছেন তাদের প্রত্যেকের আয় মিলিয়ে টোটাল বছরে কত আয় হচ্ছে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। 5 জন 6 জন যা হবে সবারটাকে সামেশন করে যোগ করে এখানে দিতে হবে। এবার হচ্ছে যে আপনার সিটিজেনশিপ কি রয়েছে। সাপোজ সিএতে আপনার আবেদনের বর্তমান অবস্থা কি জানতে চেয়েছে। আপনি অলরেডি সিটিজেন, তো লিখে দেবেন প্রযোজ্য নয়। আপনি আবেদন করেননি, আপনার প্রয়োজন নেই করার, তো আপনি প্রযোজ্য নয় লিখবেন। যে আবেদন করেছে সে হ্যাঁ লিখবেন। যে পেয়ে গেছে সে এখানে লিখবে ইস্যু করা হয়েছে এবং তার সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিতে হবে, আর যার আবেদন রয়েছে তার আবেদন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এই হিসাবে যতজন সদস্য রয়েছে তাদের প্রত্যেকেরটাই এখানে মেনশন করতে হবে। যদি কেউ সরকারি ক্রেডিট কার্ড নিয়ে থাকে, যেরকম কিষাণ ক্রেডিট কার্ড হয়, শিল্পী ক্রেডিট কার্ড হয়, মৎস্যজীবী ক্রেডিট কার্ড হয়, তাহলে ক্রেডিট কার্ডের নম্বর, আইডি সংখ্যা এবং যেই তারিখে দেওয়া হচ্ছে সেটা সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলিরই হবে, তারপরে বাকি সদস্যেরই ফিল আপ হবে সেমভাবে। যদি সেরকম কোনো পরিবার থাকে, কৃষক পরিবার থাকে, মৎস্যশিল্পী পরিবার থাকে, এরকম বিভিন্ন ধরনের যদি থাকে, তাহলে সেখানে আপনি প্রত্যেকটি মেনশন করবেন। দেখুন এই ফর্ম ফিল আপ করতে সময় লাগে, তো ওই জন্য তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে ফর্ম ফিল আপগুলো করবেন। অনেকে রয়েছে এসআইআর এর নাম বাদ চলে গেছে, তাদের জন্য এটা। যদি মনে হয় যে এসআইআর যদি আপনার এসআইআরে 2026 যেটা হচ্ছে সেটা যদি নাম বাদ পড়ে থাকে, তাহলে মামলাটি ট্রাইব্যুনালে গেছে কিনা সেটা আপনাকে দিতে হবে। যদি আপনার ভোটার, এবার যদি আপনি যদি ভোট দিয়ে থাকেন এবং ভোটার লিস্টে নাম থাকে, তাহলে প্রযোজ্যজন লিখবে। যদি ট্রাইব্যুনালে আপনি গিয়ে থাকেন, ঠিক আছে, তাহলে লিখবেন হ্যাঁ। যদি না গিয়ে থাকেন তাহলে লিখবেন না। এবার চলে এলো বাড়ির বাচ্চাদের ব্যাপার। বাড়িতে কতজন শিশু রয়েছে, প্রত্যেক শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে এবং বিদ্যালয়টি সরকারি, বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা কিংবা অন্যান্য। অনেকে হতে পারে যে বাড়িতেই পড়াশোনা করে, বাইরে কোথাও যায় না, হোম স্কুল, তাহলে এখানে কিন্তু ওটা লিখতে হবে। অনেকে থেকে পড়াশোনা করে না, তো সেখানে লিখতে হবে যে অন্যান্য এখানে রয়েছে, পড়াশোনা কন্টিনিউ করছে না, সেই জিনিসটাকে মেনশন করে দিতে হবে। সেখানে তার শ্রেণী, বিদ্যালয় এগুলোতে নামে কিছু আসবে না, যে পড়াশোনা করছে না তার জন্য। এবং যদি সে স্কুলে গিয়ে থাকে, তাহলে এখানে আপনাকে কিছু একটা স্কুলের সার্টিফিকেট কিংবা কিছু একটা এখানে আপলোড করে দিতে হবে। শিশুদের টিকাকরণ, শিশুদেরকে টিকাকরণ করা হয়েছে না টিকাকরণ করা হয়নি, সেই হিসাবে শিশুদের নাম যেরকম আপনি ডিক্লেয়ার করেছেন, শিশু 1 সদস্য 1 তারটা এখানে বিবরণ আসবে, শিশু 2 তারটা এখানে আসবে, এবং যদি আপনারা পারেন তো এখানে ব্র্যাকেটে সেই শিশুর নামটিও উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, এখানে সুন্দর করে শিশুর নাম অনুযায়ী উল্লেখ করে দিতে পারেন। এবার হচ্ছে যে আপনি কি সরকারের তরফ থেকে অন্য কোনো সুবিধা পাচ্ছেন যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে। যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। এই ইয়েসটা পরিবারের প্রধানের জন্য, আর এগুলো হচ্ছে বাকি সদস্যের জন্য, যে আপনি কোথা থেকে পাচ্ছেন সেগুলো আপনি এখানে মেনশন করে দেবেন। যদি আপনারা সরকারি অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ডিবিটির থ্রুতে, তাহলে এখানে মেনশন করতে হবে। সবার প্রথমে পরিবার প্রধানের জন্য যদি সে পেয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ করতে হবে, আর যদি না পেয়ে থাকে তাহলে না করতে হবে। এবার দেখুন, এটি একটু ভালো করে বুঝবেন, এখানে শুরুতেই লিখবেন না, এখানে ব্যাপারটা বুঝুন। এখানে কি বলছে, যদি আপনি সেই প্রকল্প থেকে সরে যেতে চান তবেই কিন্তু আপনি এখানে টিক বক্সে হ্যাঁ করবেন, আদারওয়াইজ কিন্তু করবেন না। ঠিক আছে, তো যদি আপনার মনে হয় প্রকল্পে সুবিধা পাচ্ছেন তাহলে এখানে প্রকল্পের নাম লিখবেন, কিন্তু এখানে টিক বক্সে হ্যাঁ করবেন না। যদি আপনি প্রকল্প থেকে বেরোতে চান তবেই কিন্তু করবেন। এভাবে পরিবারের প্রধান এবং পরিবারের বাকি সদস্যের এখানে কিন্তু নাম আর প্রকল্পগুলো চলে আসবে।
ঠিক আছে, কোন প্রকল্পে কি কি রয়েছে। এবার এই জায়গাটি যেটা রয়েছে, প্রত্যাহার যারা করেছেন সেই কারণটি লিখবে হচ্ছে যে অফিসার রয়েছে উনি এটা ফিল আপ করবেন। আপনি যেটা উপরে দিয়েছেন, যে তথ্যগুলো আপনি দিয়েছেন, সেইগুলোর জন্য আপনি এখানে সম্মত দিয়ে এখানে সিগনেচার করতে হবে। নিচের পেজটিতে আপনি এখানে উপরে যা যা তথ্য দিয়েছেন, জমি হোক সম্পত্তি হোক, যা যা তথ্য দিয়েছেন সেগুলো সঠিক বলে এখানে আপনি একদম স্বাক্ষর করবেন। কিন্তু যদি আপনি অশিক্ষিত হন কিংবা ইলিটারেট হন তাহলে আপনাকে টিপসই দিতে হবে। এখানে পরিবারের সংজ্ঞা হিসাবে যেটা বলে দিয়েছে, এখানে যেটা আমি বললাম, যারা একত্রিতভাবে খান কিংবা একই রান্নাঘর থেকে খান, একত্রিতভাবে থাকেন, তাদেরকেই পরিবার বলা হয়েছে, বাকিদের কিন্তু পরিবার বলা হয়নি। আর এখানে তাহলে সিগনেচারটা কে করবেন, এখানে হেড অফ দ্য ফ্যামিলি কিংবা পরিবারের প্রধানকে দিয়েই কিন্তু আপনি সিগনেচারটি করাবেন। এখানে যে পার্টটি রয়েছে ফর্মের শেষে সেটাই আপনি ফিল আপ করবেন না, এটি সরকারি ব্যবহারের জন্য, এটি যে ভেরিফাই করবে তার জন্য সে এখানে সব কিছু ভেরিফাই করে শেষে প্রত্যাখ্যান কিংবা সুপারিশ যে কোনো একটা ও করবে যে হ্যাঁ আমি গ্রহণ করলাম কিংবা প্রত্যাখ্যান করলাম। তো এইভাবে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। সেই জন্য আপনাকে প্রথম থেকে বুঝে নিতে হবে যে ফর্মটি ফিল আপ করতে সময় লাগবে এবং সেটি হাতে সময় নিয়ে তবেই ফিল আপ করবে।